ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত। গ্লোবাল অনলাইন ভিউজ মেজরিটি ওয়ার্ল্ড অর্থাৎ তৃতীয় বিশ্বের প্রেক্ষিত থেকে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, মানবাধিকার এবং পরিবেশ ও জলবায়ুর ন্যায্যতার মতো বিষয়সমূহ নিয়ে কথা বলার একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক বার্নিং ইস্যুসমূহ নিয়ে কথা বলে থাকি। সঙ্গত কারণেই আজকে আমরা আলোচনা করব এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয় আফগানিস্তান নিয়ে। সুনির্দিষ্টভাবে বললে আফগানিস্তানে মুজাহিদিনদের উত্থান এবং সেই উত্থানের ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের ভূমিকা নিয়ে। আপনারা সকলেই জানেন যে আফগানিস্তান মূলত একটি গ্রাম নির্ভর দেশ, যেই দেশটির অধিকাংশ লোকই গ্রাম অঞ্চলে বসবাস করে। 60-এর এবং 70-এর দশকে আফগানিস্তানের শতকরা 88% লোকই গ্রাম অঞ্চলে বাস করত। সেখানে তাদের ছিল না আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাদের শিক্ষা ব্যবস্থা মূলত ছিল মাদ্রাসা কেন্দ্রিক এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা ছিল অনেকটা মধ্যযুগীয় কায়দার। আমরা আরও জানি যে আফগানিস্তান খুবই একটি অনুন্নত দেশ এবং আফগানরা সাধারণত তাদের উপজাতীয় বা ট্রাইবাল সংস্কৃতি এবং কঠোর ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান দ্বারা পরিচালিত হতো। এটাই ছিল তাদের চারিত্রিক প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এর বিপরীত চিত্র ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলে। কাবুলকে তখন অনেকেই তুলনা করতেন পাশ্চাত্যের কোনো নগরীর সাথে। কাবুলে ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণী, যাদের ছিল ওয়েস্টার্ন বা পাশ্চাত্যের সংস্কৃতির প্রতি প্রবল আকর্ষণ। অনেকের কাছেই আফগানিস্তানের কাবুলের যে নৈশকালীন জীবন বা কাবুল নাইট, এটাও ছিল আফগানদের কাছে, তখনকার যারা রাজধানী কাবুলে বসবাস করতে, তাদের একটা প্রচণ্ড আকর্ষণের বিষয়। অর্থাৎ কাবুলের লোকজন তারা সাংস্কৃতিকভাবে প্রচণ্ডভাবে পশ্চিমা ঘেঁষা ছিল বা পশ্চিমের প্রভাব সেখানে এমনই ছিল, যে কারণে দলে দলে প্রতি বছর হাজারে হাজারে ইউরোপিয়ান এবং আমেরিকান পর্যটক আফগানিস্তানে আসতো তাদের গ্রীষ্মকালীন ছুটি কাটাতে। এই যে অবস্থা, অর্থাৎ আফগানিস্তানের রাজধানী কাবুল, এর বিপরীতে আফগানিস্তানের অধিকাংশ মানুষ বসবাসকারী তাদের যে গ্রামীণ জনপদ, এই যে গ্রামীণ জনপদের মধ্যে যে শুধু অর্থনৈতিক যে বৈষম্যই ছিল তা না, এই বৈষম্যের বাইরেও তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের কাবুলের সাথে সারা দেশের একটা সাংস্কৃতিক বিভাজন ছিল বা ফল্ট লাইন বলে। এ সময়ে আমরা জানি যে আফগানিস্তানকে বিবেচনা করা হতো পশ্চিমের প্রভাব বলা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বাফার স্টেট হিসাবে। কারণ সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল সীমান্তগতভাবে আফগানিস্তানের প্রতিবেশী, অর্থাৎ আফগানিস্তানের সাথে ছিল সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ড। সে কারণে একটি বিশ্ব পরাশক্তি হিসাবে সোভিয়েত ইউনিয়নের ছিল দীর্ঘকালীন প্রভাব আফগানিস্তানের উপরে। আফগানদের শুধু শাসক গোষ্ঠীর মধ্যেই নয়, যারা দেশটা পরিচালনা করে তাদের মধ্যে যেমনি সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, তাদের বাইরেও যারা সেখানে কমিউনিজম বা মার্ক্সবাদের মতাদর্শে বিশ্বাসী বা অনুসারী, তাদের মধ্যেও প্রভাব ছিল। এমনকি সোভিয়েত ইউনিয়নের সেই প্রভাব বলয়ে অনেকটা এমনকি আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যেও ছিল। অর্থাৎ প্রতিবেশী দেশ হিসাবে আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের একটা দীর্ঘদিনের প্রভাব ছিল এবং তাদের বিভিন্ন লোকজনের সাথে আফগানিস্তানের যোগাযোগ ছিল। এই যোগাযোগগুলোই পরবর্তীতে আফগানিস্তান কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রে কাজ করেছে। বিশেষ করে আফগানিস্তানের যেই সব তরুণরা সোভিয়েত ইউনিয়নের ক্ষমতাসীন দলের মতাদর্শ অর্থাৎ কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিল, অনুসারী ছিল, তারাই পরবর্তীতে আফগানিস্তানে কমিউনিস্ট পার্টি
গঠন। আমরা জানি 1965 সালে কাবুলে নূর মোহাম্মদ তারাকির বাসভবনে আফগান কমিউনিস্ট পার্টি গঠন করা হয়। তখন তার নাম দেওয়া হয় পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান। তারাকি ছিলেন একজন সাংবাদিক। তিনি অবশ্য ওয়াশিংটনে আফগান দূতাবাসে একজন প্রেস অ্যাটাচি হিসাবেও কাজ করেছেন বাদশাহ জহির শাহের অধীনে, এবং এই তারাকি পরবর্তীতে আফগানিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও ভূমিকা পালন করেছেন। তখন তার নাম দেওয়া হয় পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান। এই পার্টি গঠনের কিছুদিন পরেই আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যেই নির্বাচনে আফগান কমিউনিস্ট পার্টি অর্থাৎ পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষের 4টি আসনে বিজয়ী হয়। ওই সময় অবশ্য আফগান কমিউনিস্ট পার্টিকে তেমন কোনো বৈরী পরিবেশের মুখোমুখি হতে হয়নি, কারণ তৎকালীন যে ক্ষমতাসীন রাজ পরিবার তারা জানতো নূর মোহাম্মদ তারাকির নেতৃত্বাধীন এই পার্টির সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক রয়েছে। মূলত সোভিয়েত ইউনিয়নের এই সম্পর্কের বিষয়টি বিবেচনা করেই তখনকার আফগান শাসক গোষ্ঠী কমিউনিস্ট পার্টির সাথে কোনো বৈরী আচরণে যায়নি। 1965 সালে এই পার্টি গঠন হওয়ার পর 1967 সালে আফগান কমিউনিস্ট পার্টি তাদের কৌশলগত অর্থাৎ রণকৌশলগত প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এর একটি অংশের নাম বলা হয়, একটি অংশকে তখন বলা হতো খালক, আরেকটি অংশকে বলা হতো পারচম। খালক অংশের নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ তারাকি এবং পারচম অংশের নেতৃত্বে ছিলেন বাবরাক কারমাল, যিনিও পরবর্তীতে আফগানিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। খালক অংশ এর বক্তব্য ছিল অবিলম্বে অর্থাৎ ইমিডিয়েটলি রাজ পরিবারকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা দখল করতে হবে। বাবরাক কারমালের নেতৃত্বাধীন পারচম অংশের বক্তব্য ছিল আফগানিস্তান তখনও শিল্পগতভাবে একটি অনুন্নত দেশ, অর্থাৎ তার শিল্পায়নের যে প্রস্তুত সেটি অসম্পূর্ণ রয়ে গেছে। এই অবস্থায় সেখানে বিপ্লব করা সম্ভব নয়, কাজেই আফগানিস্তানে বিপ্লব করতে হলে তা ধাপে ধাপে অর্থাৎ সময় নিয়ে করতে হবে। পরবর্তীতে অবশ্য সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে বা তাদের সমঝোতায় এই যে বিভাজন, এই বিভাজন কেটে যায়। এই দুইটি অংশই খালক এবং পারচম দুইটি অংশই আবার ঐক্যবদ্ধ হয়। 1973 সালে জহির শাহকে ক্ষমতাচ্যুত করে তার চাচাতো ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ খান আফগানিস্তানের ক্ষমতা দখল করেন আফগান সেনাবাহিনীর সহায়তা নিয়ে। কমিউনিস্ট পার্টিও দাউদ খানকে সহায়তা করে, অর্থাৎ এই কুদেতাকে সহায়তা করে। এর ফলে আফগানিস্তানের যে ক্ষমতায় কাঠামে কমিউনিস্ট পার্টির অনুপ্রবেশ ঘটে, অর্থাৎ দাউদ খানের মন্ত্রিসভায় কমিউনিস্ট পার্টির অনেক সদস্যের স্থান হয়। কিন্তু এক পর্যায়ে এই সুসম্পর্কের অবসান ঘটে, অর্থাৎ দাউদ খান এবং আফগান কমিউনিস্ট পার্টির মধ্যে দূরত্ব তৈরি হয়। এই দূরত্বের এক পর্যায়ে 1978 সালে আকবর খাইবান নামে কমিউনিস্ট পার্টির একজন শীর্ষস্থানীয় পরিচিত মুখ নেতা নিহত হয়। কমিউনিস্টদের সন্দেহ হয় এই হত্যাকাণ্ডের পিছনে দাউদ খানের ভূমিকা রয়েছে, যার ফলে আকবর খাইবারের যে শোক মিছিল, সেই শোক মিছিলে প্রায় 15,000 লোক অংশগ্রহণ করে এবং তারা আকবর খাইবার হত্যার বিচারের দাবি করতে থাকে। এই বিচারের দাবিতে যে শোক মিছিল এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। দাউদ খান কমিউনিস্টদের এই দাবির প্রতি কর্ণপাত না করে সে বরং কমিউনিস্টদের উপরে ক্র্যাকডাউন শুরু করে, অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতা কর্মীদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার শুরু করে। কমিউনিস্টরাও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা করে, অর্থাৎ সহিংসতার আশ্রয় নেয়। এর পরবর্তীতে আমরা জানি 1978 সালে আফগানিস্তানে নতুন করে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সহায়তায় একটি কু সংগঠিত হয়। এপ্রিল মাসের 27 তারিখে সংগঠিত সে কুয়ের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী দাউদ খানকে ক্ষমতাচ্যুত করা হয়। তারা মোহাম্মদ দাউদ খানকে তার পরিবারের 23 জন সদস্য সহ নির্মমভাবে হত্যা করে।
ওই মাসের 30 তারিখে আফগান সেনাবাহিনীর কর্মকর্তারা একটি রেভলিউশনারি কাউন্সিল গঠন করে, যার প্রধান করে নূর মোহাম্মদ তারাকি অর্থাৎ আফগান কমিউনিস্ট পার্টির নেতাকে। এরপরে নূর মোহাম্মদ তারাকির নেতৃত্বাধীন আফগান কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করার পর নূর মোহাম্মদ তারাকির নেতৃত্বাধীন সরকার আফগানিস্তানের বিরোধী দলসমূহকে, বিশেষ করে ইসলামপন্থীদেরকে নির্মূলের নামে তারা ব্যাপকভাবে গ্রেপ্তার, নির্যাতন এবং গুপ্ত হত্যা শুরু করে। পরিস্থিতি এমন রূপ ধারণ করে, অর্থাৎ ঐতিহাসিকদের মতে, বিশেষ করে আফগানিস্তান বিষয়ে যারা পর্যবেক্ষক তাদের মতে, এই নির্যাতন তীব্রতা এতটাই বেশি ছিল যে গত 100 বছরে এর আগের কখনো আফগানরা এ ধরনের নির্যাতনের মুখোমুখি হয়নি। সঙ্গত কারণে এর বিরুদ্ধে আফগানিস্তানের গ্রামাঞ্চলে, বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলোতে ইসলামপন্থীদের প্রভাব রয়েছে সেই সমস্ত জায়গায় বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ নতুন মাত্রা লাভ করে যখন 1978 সালের অক্টোবর মাসে তারাকি সরকার রাজধানী কাবুলের একটি সমাবেশ থেকে আফগানিস্তানের ট্রেডিশনাল যে পতাকা, সেই পতাকা পরিবর্তনের ঘোষণা দিয়ে তাদের মতাদর্শ অনুযায়ী নতুন একটি পতাকা উন্মোচন করেন। এই নতুন পতাকা উন্মোচনের বিরুদ্ধে সারা আফগানিস্তানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার অর্থাৎ পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তানের নেতৃত্বাধীন সরকার এই বিদ্রোহ দমন করার জন্য বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী পাঠায়। কিন্তু ততক্ষণে এই বিদ্রোহ নতুন গতি লাভ করেছে, অর্থাৎ সেখানকার যে জনগোষ্ঠীর একটা বিশাল অংশ, বিশেষ করে পশতুন ট্রাইব, তারা তখন রাইফেল হাতে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমে পড়েছে। এই অবস্থায় সেনাবাহিনীর লোকজন, যাদেরকে এই বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়, তাদের অনেকেই সেই বিদ্রোহ দমনের পরিবর্তে তারা সেনাবাহিনী ত্যাগ করে বিদ্রোহীদের দিকে যোগ দেয়, অর্থাৎ বিদ্রোহীদের দলে সামিল হয়। পরবর্তীতে আমরা জানি এই বিদ্রোহ নতুন গতি লাভ করে 1979 সালে, যখন গুলবুদ্দিন মোহাম্মদ ইখতিয়ারের নেতৃত্বে মুজাহিদিন নতুন করে তাদের কার্যক্রম, বিদ্রোহ কার্যক্রম শুরু করে। এই সময়ে বিদ্রোহীরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হিরাত দখল করে এবং তারা 4 দিন এই হিরাত ধরে রাখে তাদের দখলে। নূর মোহাম্মদ তারাকি এই বিদ্রোহীদের কবল থেকে হিরাতকে উদ্ধার করার জন্য কান্দাহার থেকে সেনাবাহিনীকে সেখানে পাঠানোর জন্য নির্দেশ দেয়, যাতে তারা সেখানে গিয়ে হিরাতকে কর্ডন করে রাখে। অন্যদিকে তারা কাবুল থেকে, অর্থাৎ নূর মোহাম্মদ তারাকি কাবুল থেকে একটি আর্মার্ড ব্রিগেডকে সেখানে পাঠায়। এই বিদ্রোহ দমন করার জন্য শুধু কান্দাহার থেকে সেনাবাহিনী পাঠানো বা আর্মার্ড ব্রিগেড পাঠানো কাবুল থেকে তাই নয়, নূর মোহাম্মদ তারাকি সেখানে বিমান বাহিনীকে পাঠায়, যারা বিমান বাহিনী তখন হিরাতের বিভিন্ন অংশে বোমা বর্ষণ করে। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। এই দুই পক্ষের লড়াইয়ে তখন 5000 আফগান বেসামরিক নাগরিক নিহত হয় এবং এই 5000-এর মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়নের 100-র মতো উপদেষ্টা বা অ্যাডভাইজার, যারা আফগান সরকারের অ্যাডভাইজার হিসাবে কাজ করেছে। বিদ্রোহীরা তখন তাদের এই 4 দিনে তারা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ঘর বাড়ি থেকে খুঁজে খুঁজে আফগান সরকারের সমর্থকদেরকে বের করে তারা সোভিয়েত যারা অ্যাডভাইজার এবং তাদের পরিবার সদস্যদেরকে খুঁজে বের করে তাদেরকে হত্যা করে, তাদের লাশ কেটে তাদের মাথা বিভিন্ন লাইট পোস্টের সাথে ঝুলিয়ে রাখে এবং পরবর্তীতে শহরময় এই মাথা নিয়ে প্যারেড করে। যদিও কান্দাহার থেকে পাঠানো সেনাবাহিনী এবং আর্মার ব্রিগেড এবং সর্বশেষ বিমান বাহিনীর বোমাবর্ষণের মাধ্যমে সেই যুদ্ধ, অর্থাৎ সেই বিদ্রোহ অনেকটা দমন করতে তারা সক্ষম হয়, কিন্তু এই
বিশাল হতাহতের খবর সারা আফগানিস্তানে ছড়িয়ে পড়ে, যার ফলে সেনাবাহিনী থেকে ডেজার্টেশন বা পক্ষত্যাগের সংখ্যা আরও বেড়ে যায়। অর্থাৎ আফগানিস্তানের পতাকা পরিবর্তন এবং পরবর্তীতে 1979 সালে সেখানে মুজাহিদিন বাহিনীর কার্যক্রম অর্থাৎ তাদের বিদ্রোহ শুরুর পর থেকে আফগানিস্তানে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে আফগান সেনাবাহিনী অনেকটা ভেঙে পড়ে বলা যায়। এর একটা উদাহরণই এখানে আমার মনে হয় বোঝা যথেষ্ট। এই বিদ্রোহ যেমন বিদ্রোহ দমন করার জন্য একসময় পাকতিয়া প্রভিন্সে পাকিস্তানের যে সীমান্তবর্তী একটা এলাকায় সেখানে আফগান সেনাবাহিনীর একটি মোটরাইজড কলামকে 7 ডিভিশনের পাঠানো হয়, কিন্তু দেখা গেল সেই কলামের সব সদস্যরা বিদ্রোহ করে বিদ্রোহীদের দলে যোগদান করে। আফগানিস্তানের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে যে সেখানে একটি সর্বাত্মক গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা 1979 সালের সেপ্টেম্বর মাসে নূর মোহাম্মদ তারাকিকে মস্কোতে ডেকে পাঠায় পরামর্শের জন্য। তারাকি মস্কো গিয়ে সোভিয়েত কমিউনিস্ট পার্টির তখনকার নেতৃত্ব লিওনিদ ব্রেজনেভকে অনুরোধ করে আফগানিস্তানের সামরিক সহযোগিতার এবং তাকে সেখানে সেনাবাহিনী পাঠানোর। যদিও প্রথম পর্যায়ে সোভিয়েত কমিউনিস্ট পার্টি তারা সেনাবাহিনী পাঠানোর ব্যাপারটা তেমন একটা বিবেচনায় নেয়নি। পরবর্তীতে নূর মোহাম্মদ তারাকি সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সাথে আলাপ আলোচনা শেষে পরামর্শ শেষে যখন আফগানিস্তানে ফিরে আসেন তখন কাবুল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করেন তারই ডেপুটি হাফিজুল্লাহ আমিন এবং গ্রেপ্তারের পরে নূর মোহাম্মদ তারাকিকে হত্যা করা হয়। এরপরে আমরা জানি 1979 সালের ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তান দখল করেন। এই যে ঘটনা সোভিয়েত ইউনিয়নের আগমন, সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে আগমনের পর থেকে যে আফগান কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মুজাহিদিনদের যে লড়াই, ইসলামপন্থীদের যে লড়াই, সেই লড়াই সোভিয়েত বিরোধী লড়াইয়ে যুদ্ধে রূপান্তরিত হয়। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে আফগান মুজাহিদিনদের বিরুদ্ধে সেখানে 10 বছর যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ অবশ্য সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি কমিউনিস্ট পার্টির সমর্থক এবং তাদের যে সেনাবাহিনী যারা তখন তাদের পক্ষে ছিল তারাও অংশ নেয়। অর্থাৎ এ থেকে আমরা যেটা বুঝতে পারছি তা হলো আফগানিস্তানদের মুজাহিদিনদের উত্থানের পিছনে আফগান কমিউনিস্টদেরও একটি বড় ভূমিকা ছিল। তাদের শুধু অত্যাচার নির্যাতনেরই প্রশ্ন না, এর বাইরেও তারা আফগানিস্তানের রাজধানী কাবুল এবং সারা আফগানিস্তানের মধ্যে যে একটা বিভাজন, সেই বিভাজনের সাংস্কৃতিক বিভাজন, অর্থনৈতিক বৈষম্য, মানুষের চিন্তাভাবনার যে পার্থক্য, এই বিষয়টি তারা বিবেচনায় নিতে পারেনি। বিবেচনায় না নিয়ে তাদের মতাদর্শকে সারা দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা আশ্রয় নিয়েছিল নানা নির্যাতন, নিপীড়ন, গুপ্ত হত্যা মতো বিষয়ের। যে উপসংহারে আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো আফগানিস্তানদের কমিউনিস্টদের ক্ষমতা দখল এবং আফগান মুজাহিদিনদের উত্থান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি তা হলো কোনো দেশেই সিংহভাগ মানুষের অনুভূতি, তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং তাদের চিন্তাভাবনাকে অবহেলা করে, অগ্রাহ্য করে ক্ষমতা হয়তো দখল করা যায়, কিন্তু সেই ক্ষমতায় কখনোই কোনো দলের পক্ষে টিকে থাকা সম্ভব না। তাদের পক্ষে যত বড়ই পরাশক্তির সমর্থন থাক না কেন। এই বলেই আজকের এই পর্বের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করছি আগামী পর্বে আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব, অবশ্যই সেটা আফগানিস্তান নিয়ে। এবং আগামী এপিসোডে আমরা মূলত আলোচনা করব আফগানিস্তানের সোভিয়েত দখলদারিত্বের বিরুদ্ধে মুজাহিদিনদের লড়াই এবং আফগান সোভিয়েত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন,
আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আমাদের আলোচনা পছন্দ হলে যেমনি জানাবেন, আমাদের সাথে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে তাও আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।